আরে বাহ, আজ তো স্যুপ বানিয়েছে। কি বলবো তোমাকে, আমাদের উষা আছে না, ওর হাতে তো জাদু আছে, জাদু। যাই রান্না করে সেটা সুপার হয়। সায়রা বলছিল যে ও বাচ্চাদের ছুটিতে এখানে পাঠাবে। বাহ, এটা গুড নিউজ। কেবলওয়ালাকে বলে দিও ও যেন টিভিতে কার্টুন চ্যানেলগুলো আবার চালু করে দেয়। আর হ্যাঁ, ইন্টারনেট যেন দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, ওরা যখন আসবে তখন দেখা যাবে। ওই কেবলওয়ালা ছেলেটাকে তুমি চেনো? তুমি আজকে বললে 6 দিন পর চালু করবে। না, তুমি এক্ষুনি ফোন করে ওকে জানিয়ে দাও। আরে ঠিক আছে, করে দেবো। আরে লাইটের কি হলো? আর যাও না, একটু মিটার বক্সটা খুলে দেখো না। আরে শান্ত হও না, এক্ষুনি চলে আসবে। এসে গেছে বাবা, ধরে প্রাণ এলো। হ্যাঁ, কিন্তু এটা কি করে হলো? ওই আমাদের ইলেকট্রিশিয়ান আছে না, ওই যে ইনভার্টার না কনভার্টার কি বলে না, ওটা লাগিয়েছে। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু এত বছরে এটা প্রথমবার হলো, তাই না? হরজাত, হয়েছে কিছু একটা। তুমি স্যুপ খাও তো, ঠান্ডা হয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। ইনভার্টার কনভার্টার। খুন খুন খুন, মেরে ফেলেছে, মেরে ফেলেছে। খুন খুন, কে কোথায় আছো? এদিকে এসো, এদিকে এসো। সাহেব আর ম্যাডামকে মেরে ফেলেছে। খুন। রমেশা, রমেশা, ওদিকে খুন হয়ে গেছে। আরে উষা, কি হয়েছে? কি হয়েছে? কি মেম সাহেবকে কেউ খুন করে দিয়েছে। খুন হয়ে গেছে? আরে ওই ফরজাদ ভাই কোথায়? ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না। আর ম্যাডাম, ম্যাডাম কোথায়? ওই ওই রান্নাঘরের পিছনে। ঠিক আছে, আমি দেখছি। ভগবান, এটা কি হলো? একটা নারকেল বাগানের মালকিন সিনিয়র সিটিজেন মালিশা দিনশা হুইল চেয়ার ব্যবহারকারী তার স্বামী ফরজাদ দিলশার সঙ্গে তাদের বাড়িতে একাই থাকতেন। মালিশা আর ফরজাদ দম্পতিকে পুরো গ্রামে খুবই ভদ্র, হেল্পফুল আর মিশুকে মনে করা হতো। আর এখন কেউ মালিশাকে নির্মমভাবে হত্যা করেছিল। এই হত্যার কারণ কি ছিল? মালিশার স্বামী ফরজাদ কোথায় ছিল? স্যার, আংটির আঙুল আর কানের লতি কাটা হয়েছে। এটা স্পষ্ট চুরির কেস মনে হচ্ছে। হয়তো, কিন্তু এটা অন্য কিছু হতে পারে, যাতে চুরিটা করা হয়েছে, বা হয়তো চুরিটা জেনে বুঝে করা হয়েছে আসল কারণ লুকানোর জন্য। মেবি স্যার। স্যার, এই টর্চটা পাওয়া গেছে লাশের পাশ থেকে। এটা ফিঙ্গারপ্রিন্টসে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। বিকাশ, স্যার, অ্যাটাক মনে হচ্ছে সিঁড়ির উপরেই হয়েছে, তারপর লাশ টেনে বাইরে নিয়ে গেছে। রক্তটা শুকিয়ে গেছে। এনার মেয়ের উষার বক্তব্য হলো এখানকার মালিক ভিকটিম মালিজার হাজবেন্ড ফরজাদ, উনি নিখোঁজ। স্যার, দ্বিতীয় লাশটা পাওয়া গেছে। কোথায়? বাংলোর পিছনে। চলো। ওটা তোলো তো। ওয়াকিং স্টিকে রক্তের দাগ।
হয়তো এনারই ওয়াকিং স্টিক দিয়ে এনাকে পিটিয়ে মারা হয়েছে। এটার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নাও আর লাশটা নিয়ে যাও। পুরো বাড়িটার তল্লাশি নাও, কোনো অংশ যেন বাদ না যায়। স্যার, মোবাইলে চার্জার আছে আর এই ভাঙা সিম, কিন্তু মোবাইল ফোন নেই। অ্যাটাকার নিয়ে গেছে হয়তো, এখানেই সিম কার্ড চেঞ্জ করেছে আর হয়তো ফোনটা এখান থেকেই করেছে। স্যার, আমি দম্পতির জামাই ফারসাদের সঙ্গে কথা বলেছিলাম। ওর বক্তব্য এর সমস্ত জুয়েলারি ব্যাংকের লকারে রাখা আছে। বাড়িতে ক্যাশ ছিল? স্যার, 2-3 দিন আগে নারকেল বিক্রি ইনস্টলমেন্ট এসেছিল, ক্যাশ 45,000 টাকা, যেটা এই লকারে রাখা ছিল। ইনসাইড জব মনে হচ্ছে স্যার। খুলবে, ধীরে ধীরে সব জটই খুলবে। জুতোর বাক্সটা খোলো। স্যার, মনে হচ্ছে ভদ্রলোক এখানে বসে রাতের খাবার খাচ্ছিলেন আর ড্রিঙ্কসও নিচ্ছিলেন। তখন খুনি ওর স্ত্রীকে বাইরে মেরে ভেতরে আসে, ফারজাদকেও মারে, তারপর ওনার বডিটা ওই রুমের বাইরে ফেলে দেয়। কিন্তু বডিটা বাইরে ফেলার কি লজিক? ফারজাদ এখানে বসে ড্রিঙ্ক করছিল, খাবার খাচ্ছিল, তাহলে তো খুনি ওকে এখানে মেরে এখানেই ফেলে যেত। এই দুটো জিনিস ঝোপের মধ্যে পাওয়া গেছে স্যার। স্যার, মনে হচ্ছে মার্ডার ওয়েপন। প্রথমবার কোনো পেপার কাটার দিয়ে খুন হতে দেখলাম। বিকাশ, উষাকে জিজ্ঞেস করা যাক এই ফোনটা কার। হ্যাঁ বাবু, এটা ম্যাডামেরই ফোন। নিয়ে যাও। তুমি এখানেই থাকো? না বাবু, পাশের গ্রামে থাকি। এখানে 12 ঘন্টা ডিউটি করি বাবু। সকাল 6টায় আসি আর সন্ধ্যে 6টায় যাই। এখন জানি না আর কার জন্য আসবো। আচ্ছা, তোমার সাথে এনাদের লাস্ট কবে দেখা হয়েছিল? কাল সন্ধ্যায় বাবু। প্রতিদিনের মতো ওনাদের জন্য খাবার বানিয়ে 6:15টার সময় বাড়ি চলে গেছিলাম। আহা, কি সুগন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে উষা মা চিকেন রাঁধছে। হ্যাঁ, এই যে উষা, হ্যাঁ তুই চিকেন রাঁধছিস না? হ্যাঁ বাবু, যেরকম আপনার পছন্দ সেরকমই বানিয়েছি। ওতে আমাদের বাগানে নারকেলও দিয়েছি। আরে বাহ, তাহলে তো আজকে ডিনারটা জমে ক্ষীর হয়ে যাবে। এখনই জিভে জল আসছে আমার। এই একটা পিস পাওয়া যাবে টেস্ট করার জন্য? না না, একদম না। কত মোটা হয়ে গেছে দেখো তো। হ্যাঁ, আর তোমার জন্য সাইজটা 0 বললেই হলো। উষা, ওকে ঘরে নিয়ে যা তো, আমি একটা রাউন্ড মেরে আসি। আর এই রামু ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে রাগ করে। ওকে এখানে আসতে বলিস। স্টুপিড ম্যান। বলে দেবো ম্যাডাম। বাই বাই। চলুন বাবু। না রে মা, আমি নিজে যাব। ঠিক আছে, এটা একটু ধর তো। তোর মেম সাহেবের না বোনটা খুব ভালো। চলুন বাবু। হ্যাঁ হ্যাঁ, সাবধানে। যাই যাই। বাবু রোজ এখানে বসে টিভি দেখতেন। ম্যাডাম রোজ বাগানেই ঘুরতে যেতেন।
আর দুজনে একসঙ্গে খাবার খেতেন। তারপরে সায়রা দিদি মুম্বাই থেকে ফোন করতেন, দিদির সঙ্গে কথা বলেই ওনারা ঘুমিয়ে পড়তেন। আচ্ছা, উনি কি রোজ ওয়াকে যেতেন? বেশি দূরে নয় বাবু, পিছনে বাগানেই ঘুরতে যেতেন। কোমর ভাঙার আগে বাবুও যেতেন। কোমর কি করে ভাঙলো? স্নানের সময় পড়ে গেছিল। ওনার মেয়ে কি রোজ সন্ধ্যাবেলা ওনাকে ফোন করতেন? হ্যাঁ বাবু, 15 দিন পর পর সায়রা দিদি ওনার বরকে নিয়ে দেখা করতে আসতেন। স্যার, ওনার মেয়ে আর জামাই আসছে। এই রামুটাকে যে রেগেছিল? এই গ্রামেই থাকে বাবু, ও নারকেল পাড়ার কাজ করে। ও আর ওর লোকেরাই এই বাগানে নারকেল পাড়ার কাজ করে। কেন রেগেছিল? ও বেশি টাকা চাইছিল, আর নারকেল পাড়ার ভাগও অনেক বেশি চাইছিল। ম্যাডাম বলেও ছিল যে পরের বারে ওদের বাড়িয়ে দেবে, কিন্তু ও রেগে গেছিল। অনেক দিন হয়ে গেছে ও আসেনি। এক কাজ করো, রামু আর ওর লোকেদের তুলে আনো। স্যার, উষা, আজ সকালে এক্স্যাক্টলি কি হয়েছিল? আমি প্রতিদিনের মতো সকাল 6টায় এসেছিলাম। আজ সকালে এসেই আমি বাগানে চলে গেছিলাম পাম্প চালু করার জন্য। ম্যাডাম, এই শুরু হলো, এই দুধওয়ালাটা না দরজা কোনোদিন খুলুন। শুধরাবে না। ম্যাডাম একে দরজা খুলুন। কতবার বলেছি যে সকাল সকাল এসে চিল্লাবি না, তাও কথা শোনে না। আমি দুধওয়ালা। মনীষা ম্যাডাম, বাবু শুনছেন? হে ভগবান, এর মাথায় যে কবে বুদ্ধি হবে। ওকে এতবার বলার পরেও এর মাথায় কিছু ঢোকে না। পাগল কোথাকার। ম্যাডাম, আরে বাবু দরজাটা খুলুন। এই কৃষ্ণ, চুপ কর। আরে চুপ কর না, তোর কি মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই? ওনারা এখন এই নে ঘুমিয়ে নে আছে, নে, জানিস এটা না? ধর। আমি তোর বাড়ির চাকর নই। অনেকগুলো বাড়িতে যেতে হবে, অনেকগুলো বাড়ি থেকে টাকা রোজগার করতে হয় আমায়। আমার টাইম হলো পয়সা। আমার টাইম যে নষ্ট করবে তার অবস্থা খারাপ করে দেবো, বুঝলি? আরে যা যা আমাকে এখান থেকে বোঝাতে যা। এসছে। সকাল যত সকাল সব। চেঁচামেচি শুরু করেছে, বলে নাকি অবস্থা খারাপ করে দেবে। এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমার কাছেও একটা চাবি থাকে, আমি দরজা খুলে ভিতরে আসি প্রতিদিনের মতো। খুব বার বেড়েছে, ওর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আজকে ম্যাডাম উঠুক, দুধালার কিছু একটা ব্যবস্থা না করেছি তো। আমি ভাবছিলাম যে এত সকাল সকাল আবার কে ফোন করলো। ম্যাডাম আর বাবু ফোনে কেন ফোন করছে না? আসছি। আমি ফোনটা ধরতেই যাচ্ছিলাম, তারপর দেখি ম্যাডাম, ম্যাডাম, আমার তো হাত পা ঠান্ডা হয়ে গেছিল। কেন? লাস্টটা দেখার আগে তোমার কি হয়েছিল? তার মানে বাবু, তোমার কথা মতো দুধের প্যাকেট নিয়ে তুমি মেন রোড থেকে এখানে এলে। তারপর তুমি প্যাকেট নিয়ে কিচেনের ভেতরে গেলে, সেখানে দুধ গরম করলে। কিন্তু তুমি সেখানে এই টেবিলটা দেখতে পেলে না, টেবিলের উপর থাকা জিনিসপত্র দেখতে পেলে না, পাশেই সিঁড়িতে পড়ে থাকা রক্তের দাগও তুমি দেখতে পেলে না। আমাকে একটু বলবে কি এমন চলছিল তোমার মাথার ভেতরে? আমি তো ওই দুধওয়ালা কৃষ্ণর কথা ভাবছিলাম, ওর উপর রেগেছিলাম। বয়স্ক লোককে কেউ ওভাবে চিৎকার করে করে ডাকে? মালিকের জন্য তো তোমার খুব চিন্তা দেখছি। ওনারা আমার মা বাবার থেকেও বেশি ছিল, আর ওই কৃষ্ণ ওনাদের সম্পর্কে খারাপ বলেছিল। শোনো, কৃষ্ণকে উঠিয়ে নিয়ে এসো। স্যার। দেখো তো, এই জুতোটা তোমার সাহেবের? না বাবু, এই বাক্সে তো বাবুর নতুন জুতো থাকে, প্রতি মাসে আমিই পালিশ করে রাখতাম। তোমার স্বামী কি করে? আমার স্বামী? হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামী। আচ্ছা, এই জুতোটা তোমার স্বামীর নয় তো? কি? আমার ঘরের থেকে যদি একটাও চুরির টাকা পান না, তাহলে আমি জ্বলন্ত কয়লার উপর হাঁটবো, আমার প্রাণ দিয়ে দেব। ওরা আমার মা বাবা থেকেও বেশি ছিল। এই
তুই চুপ কর, নাটক থামা। তুই ওদের নিজেদের মেয়ে হলেও না একইভাবে সন্দেহ করা হতো। এটা মার্ডারের কেস, মার্ডার। এখানে সবার উপর ডাউট করা হয়। ভগবান, শান্ত হো শান্ত। রোজ রাত্রিরে শুতে যাবার আগে আমার মা বাবার সাথে কথা হতো উইদাউট ফেল। কালকে মা ফোন করেনি তাই আমি ফোন করেছিলাম, তো মায়ের সেল ফোন আর ল্যান্ডলাইন কনস্ট্যান্টলি বাজছিল, আর বাবার ফোনটা সুইচড অফ বলছিল। হতে পারে ওনার সেলফোন অ্যাটাকার নিয়ে গেছে। আপনি কি করে জানলেন যে একজনই অ্যাটাকার ছিল? গ্যাংও তো হতে পারে, অথবা আরো লোক থাকতে পারে। আই মিন আরো লোক থাকতে পারে, রাইট? হতে তো অনেক কিছুই পারে মিস্টার সৌরভ শ্রফ। আচ্ছা, আপনি কি করেন? আগে আমার কনস্ট্রাকশন কোম্পানি আছে। আপনি ওনাদের একমাত্র সন্তান? হ্যাঁ, ইনফ্যাক্ট আমি মা বাবাকে অনেকদিন ধরে বলছিলাম যে অনেক হয়ে গেছে এই কোকোনাট প্লান্টেশন, এবার সবকিছু বিক্রি করে তোমরা আমাদের কাছে মুম্বাই চলে এসো, কিন্তু ওরা শুনছিলই না। এত বড় জমি ছিল, বিক্রি করলে ভালো দাম পাওয়া যেত। আই থিঙ্ক ব্যাপারটা আপনি ভালো বুঝবেন, বিল্ডার আপনি, তাই না? তাছাড়াও এই এলাকায় অনেক পুরনো ফার্ম হাউস বিক্রি করা হচ্ছে বিল্ডার্সদের। স্যার, ওনারা বিক্রি করতে চাননি, আর আমরাও ওনাদের ইচ্ছেকে সম্মান করতাম। আচ্ছা, এমন কি কেউ ছিলেন যিনি ওনাকে রেসপেক্ট করতেন না? আই মিন ওই জমিটা কিনতে চেয়েছিল? আগে না। কোনো ফ্যামিলি শত্রুতা, পারিবারিক শত্রুতা বা এরকম কিছু? না। আচ্ছা ম্যাডাম, আপনি কাউকে সন্দেহ করেন? আগে না স্যার, আমার মা বাবার কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। ওরা তো ওই গ্রামে প্রায় 50 বছর ধরে থাকতো। ইনফ্যাক্ট ওরা সবাইকে সাহায্যও করতো। আচ্ছা দেখুন, আপনাকে আমাদের সাথে ক্রাইম স্পটে আসতে হবে আর বলতে হবে কি কি জিনিস চুরি গেছে, যাতে আমরা কেস ফাইল করে তাড়াতাড়ি তদন্ত শুরু করতে পারি আর খোঁজ নিতে পারি যে আপনার পেরেন্টসদের হত্যা কোনো একজন করেছে, নাকি কোনো গ্যাংয়ের কাজ এটা, নাকি ব্যাপারটা অন্য কিছু। বাবু, বাবু, আমার স্বামী কি করেছে বাবু? ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কিছু করিনি বাবু, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বাবু? তোর সব কথাই শুনবো। হ্যালো, কে কইছিস? এ রামু, নিচে আয়, আয় আয় আয়। দিদি, দিদি, আমি কিছুই করতে পারলাম না। ম্যাডাম আর বাবু চলে গেলেন। তুই করতেই বা কি পারতিস বল, আর আমরাই বা কি করতে পারি? এখন তো শুধু আমাদের এটা জানতে হবে যে কে করেছে এটা। এর মধ্যে কি খুঁজছেন? মা আলমারির চাবি সবসময় এখানেই রাখতো, তাই না উষা? আমি জানি না দিদি, ম্যাডাম আমাকে কখনো কিছু বলেননি, আমার সামনে কখনো কিছু রাখেনি। স্যার, আমার মায়ের সোনার চেন, কানের দুল আর ওয়েডিং রিং, বাবার সেলফোন আর পার্টি শুজ, আর ওদের লকার থেকে 60,000 ক্যাশ। এখন তো আমার এটুকুই মনে পড়ছে। উষা, তোর আর কিছু মনে পড়ছে? না।
না বাবু। কাল পোস্টমর্টমের পরে আপনারা ওনাদের বডি পেয়ে যাবেন। ততক্ষণ আপনাদের এখানেই থাকতে হবে। আমি তো থাকতে পারবো, আমার হাজবেন্ডকে যেতে হবে। খুবই ব্যস্ত থাকেন উনি। স্যার ওর বিজনেসে আজকাল একটু টেনশন চলছে, তাই ও একটু ডিস্টার্ব থাকে। তার মানে এটা নয় যে ও কেয়ার করে না। আপনি প্লিজ ওকে সন্দেহ করবেন না। যতক্ষণ না আমি খুনি বা খুনিদের কোর্টে হাজির করতে না পারছি ততক্ষণ আমি সবাইকে সন্দেহ করব, এমনকি আপনাকেও। আরে না না বাবু, না কেন? তুই তো বললি সারা রাত তুই বাড়িতেই ছিলি, তাই তোর বউকে ডেকে জিজ্ঞেস করি তুই রাত্রিবেলা বাড়িতে ছিলি কিনা। বাবু আমি নিজের বাড়িতে ছিলাম না, অন্যজনের বাড়িতে ছিলাম, বুঝতে পারছেন তো বাবু। আমি বউকে বলেছিলাম ও বন্ধুদের কাছে আছি। আর সকালে ফিরে লোকেদের ঘুম কেড়ে নেবার হুমকি দিস। তোর তো খুব রাগ ছিল দেখছি ওদের ওপরে। আরে কি বলছেন বাবু, সকালে আমার মাথাটা গরম ছিল। সকাল সকাল আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়ে গেছিল, আর দুধ দিতে যেতেও দেরি হয়ে গেছিল। আর বাবু ওনাদের সাথে আমার কোনো ঝগড়া ছিল না। এনে তোর গার্লফ্রেন্ডের নাম আর নাম্বারটা লেখ, আর যখনই তোকে ডাকবো তোকে আসতে হবে। না আমার নম্বর লিখে দে। তোর বউকেও বলবো না, ওর বরকেও বলবো না, কারো সংসার ভাঙার কোনো শখ নেই আমাদের। লেখ লেখ। চলো এবার তোমাদের পালা। রামু, নারকেল ফলনের একটা বড় অংশ তুই চেয়েছিলি, তাই তো? হ্যাঁ বাবু, সবাই তো চায় বাবু। গতবারে নারকেল বেচে ওনারা 45,000 টাকা ক্যাশ পেয়েছিলেন, লকারে রেখেছিলেন টাকাটা। হয়তো পেয়েছিল, কিন্তু আমরা তো কিছুই পাই নাই বাবু। ওই 45,000 টাকা কোথায় রামু? বাবু আপনি কি ভাবতেছেন আমি আর আমার লোকজন মিলে ওই ম্যাডাম আর সাহেবের মেরে ফেলেছি, আর টাকা চুরি করেছি? ওই ভদ্রমহিলার গলার চেনও চুরি করেছিস, ওনার কান এবং একটা আঙুল কেটেছিস গয়নার লোভে। না না বাবু, 3 দিন আগে আমি আর আমার সব লোকজনরা সবাই মিলে গেছিলাম বোম্বের একটা বাগানে নারকেল পারবার জন্য। আপনি ম্যানেজারে ফোন করে জেনে নেন, সেখান থেকে সকাল 5টায় এইছি। আমি ওখানে গিয়ে শেষকৃত্যের ব্যবস্থা করছি, সাবধানে দেখো। বাচ্চাদের কিছু বলো না। এতক্ষণে হয়তো কাগজে সবকিছু ছেপে দিয়েছে, আর ওরা জেনেও গেছে, হয়তো সব পড়েই ফেলেছে। তুমি নিজের খেয়াল রেখো, আমি ওখানে গিয়ে তোমায় ইনফর্ম করছি। পৌঁছে ফোন করো। টেক কেয়ার। বাই। ইনভেস্টিগেশনের বাগান বড় ছিল কিন্তু খালি ছিল। সন্দেহের তীর চারদিকে ঘুরছিল। পুলিশ কোনো অ্যাঙ্গেল ছাড়ছিল না। প্রত্যেক লিডকে ফলো করা হচ্ছিল, প্রত্যেক সোর্সের নেটওয়ার্ক অ্যাক্টিভ করা হচ্ছিল। দিনশা দম্পতির এই খুন শুধুমাত্র ওই এলাকাতেই নয়, বরং পুরো দেশে আলোড়ন ফেলে দিয়েছিল। এই এলাকায় পার্সি সম্প্রদায়ের অনেক সিনিয়র সিটিজেন একা থাকতেন, যাদের আলাদা আলাদা বাগান ছিল, পুরনো বিজনেস ছিল। তারা সবাই এই হত্যাকাণ্ডে খুবই আতঙ্কিত হয়ে পড়ে। বল, আর কোনোদিন চুরি করবি? আবার করব, আবার করব। আমি কি করছিস কি? করব। আরে আমি বলবো না। দাঁড়া, যা করার করে নাও। আরে কি, আরে পাগল হয়ে গেছিস নাকি? কেন মারছিস ওকে? আরে হরিপ্রসাদ, কি করছিস তুই? ও তো তোর ছেলে হয় নাকি? এ আমার ছেলে হতেই পারে না, কখনো হতে পারে না। শান্ত শান্ত হ, একটু শান্ত হ। কি হয়েছে দিদি?
স্যার এতে পোস্টমর্টম আর ফরেন্সিক রিপোর্ট দুটোই আছে। মার্ডারের রাতে সায়রার হাজব্যান্ডে অনেকগুলো কল আছে, কিন্তু সবগুলোই বিজনেস রিলেটেড কল করা হয়েছিল, আর অন্য কোনো রেকর্ড থেকে কিছুই পাওয়া যায়নি। ও হ্যাঁ, ফরজাদের ফোনও ট্র্যাকিং এ দেওয়া হয়েছে। পোস্টমর্টম রিপোর্টও প্রায় সেটাই বলছে যেরকমটা আমি ভেবেছিলাম। ভদ্রমহিলার মৃত্যু সন্ধ্যে 7টার সময় হয়েছিল গলা কেটে দেওয়ার জন্য, আর ঠিক 7:30টার সময় ভদ্রলোককে ওনারই ওয়াকিং স্টিক দিয়ে পিটিয়ে পিটিয়ে মারা হয়। মৃত্যুর কারণ মাথায় আঘাত। পোস্টমর্টম রিপোর্ট থেকে কোনো কিছুই বোঝা যাচ্ছে না স্যার। মার্ডার ওয়েপেনে, খাওয়ার প্লেটে, ওয়াইনের গ্লাসে, ওয়াকিং স্টিকেও সব জায়গায় একটাই লোকের ফিঙ্গারপ্রিন্টস, যেটা আমাদের কোনো সাসপেক্টের সাথেই ম্যাচ করছে না। প্রকাশ, কিলার একজনই মনে হচ্ছে। কিলার ওখানে খাবার খেয়েছে, ওয়াইন খেয়েছে, সোফার ওপর ওর চুল এবং স্কিনের স্ট্রেসেস, তার মানে ওখানে শুয়েও ছিল। স্যার হতে পারে মালয়েশিয়া আর ফরজাদের জানাশোনা কেউ, যাকে ওরা খাওয়ার জন্য ডেকেছিলেন। আবার এটাও তো হতে পারে যে কিলার মার্ডারটা করার পর খাবার খেয়েছে, পরে ওয়াইনও খেয়েছে, আর তারপর ওখানে চুপচাপ শুয়ে পড়েছে, আর সকালে উষা আসার আগে ওখান থেকে কেটে পড়েছে। লকারটাও ভাঙা হয়নি, ওটাকে চাবি দিয়ে খোলা হয়েছে। ও জানতো যে চাবিটা কোথায় রাখা হয়, যেটা আবার উষা জানতো না। স্যার যাই হোক, এটা বাড়িরই কেউ মনে হচ্ছে, কিন্তু কে হতে পারে? যেই হোক না কেন, জুতোর ব্যাপারে খুব শৌখিন। আরে বিষ্ণুদা, আরে আরে বিশাল, কেমন আছিস তুই? সব ঠিকঠাক তো? হ্যাঁ একদম ঠিক আছে, কিন্তু এই বাংলোর ব্যাপারে শুনে দুদিন থেকে খুব খারাপ লাগছে। ওদের সাথে খুব খারাপ হয়েছে, আমি ফোন করেছিলাম পুলিশকে। বিষ্ণুদা, তুমি আমাকে পুলিশের কাছে নিয়ে যেতে পারবে? কেন রে, তুই কি কিছু জানিস এই কেসের ব্যাপারে? হ্যাঁ হয়তো। আরে বল না, বল, ভয় পাস না, বল। স্যার মার্ডারের দিন ওই ম্যাডামের যে কাজের লোক আছে না, উষা, ও সেদিন আমাকে বাংলোয় ডেকেছিল। কি রে উষা, হঠাৎ করে আমাকে ডেকে পাঠালি? আয় বলছি। এই বিশাল, বাড়ির ভিতরে না বাগানে কাজ আছে। বাগানে? হ্যাঁ আয়। কাল রাতে হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল। খুব ভালো হয়েছে বাবা, তুমি ইনভার্টার কনভার্টার বসিয়েছো, সঙ্গে সঙ্গে কারেন্ট চলে এসেছিল। ম্যাডাম আপনাদের কারেন্ট হঠাৎ করেই চলে যায়নি, বন্ধ করে দেওয়া হয়েছিল। এই দেখুন ম্যাডাম, এই তারটাকেও কেটে দিয়েছে। কি বলছো তুমি? কে কাটবে? সেটা তো আমি জানি না, কিন্তু এই তারটা এখান থেকে কেউ কেটে দিয়েছে। কিন্তু বিশাল, এখানে এসে কে তার কাটতে যাবে? আরে উষা, গ্রামের কোনো দুষ্টু ছেলে করেছিল হয়তো। কিন্তু বিশাল, একটু তাড়াতাড়ি করো বাবা। ম্যাডাম একটু সময় তো লাগবেই। ঠিক আছে ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো। উষা চল, বাড়িতে অনেক কাজ হ্যাঁ, পড়ে আছে। চলুন। চল চল, তাড়াতাড়ি আয় না মা। আমি তার জুড়ে দিয়েছিলাম, আর যখনই আমার কাজটা শেষ হলো আমি ওকে দেখতে পেলাম। এই ওখানে কে আছে রে? আরে থাম, দাঁড়া দাঁড়া। আমি ভাবলাম কেউ ছোবড়া টোবড়া চুরি করতে এসেছে, বা অন্য কেউ হবে। আমি আর ওসব নিয়ে বেশি ভাবিনি। আমাদের স্কেচ আর্টিস্টকে ওর চেহারাটা বলতে পারবে? হ্যাঁ স্যার, চেষ্টা করব। ফাইনালি পুলিশ একটা লিড পেয়েছিল। এটা আন্দাজ করা হচ্ছিল
যে এই মার্ডার আর চুরির প্ল্যানিং আগে থেকেই করা হয়েছিল। এই বিষয়টা সম্পূর্ণ পরিষ্কার ছিল যে হত্যাকারী আগে থেকে জানতো যে বাড়ির ইলেকট্রিক বক্স কোথায় আছে, যেভাবে সে এটাও জানতো যে সিন্ধুকের চাবি কোথায় আছে। কে ছিল এই হত্যাকারী যার জুতো শখ ছিল, আর কি ছিল এই হত্যাকাণ্ডের আসল কাহিনী? আসুন স্যার। এই দেখুন স্যার, এই তারটা এখান থেকে কাটা হয়েছিল আর আমি এটা জুড়ে দিয়েছিলাম। উষা, এই কথাটা আগে কেন বলনি? বাবু, এই কথাটা মনে ছিল না, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এখন তোমায় যেটা দেখাবো সেটা ভালো করে দেখো, তাহলে যেটা লুকিয়েছো সেটা বেরিয়ে আসবে। দেখো তো চিনতে পারছো কিনা। আমি একে চিনি না বাবু। ভালো করে দেখো, হয়তো কিছু মনে পড়তে পারে। না না বাবু, আমি এই লোকটাকে চিনি না। আমি বোধহয় ওকে চিনি ইন্সপেক্টর। এই গালের ওপর দাগটা, এ তো ওই। এটা গিরিশ, আমাদের কেয়ারটেকারের ছেলে গিরিশ প্রসাদ। উষার এখানে আসার আগে আমাদের এখানকার কেয়ারটেকার ছিল হরিপ্রসাদ। এই গিরিশ ওনারই ছেলে। উষা এখানে 14 বছর ধরে আছে না? হ্যাঁ হ্যাঁ দিদি, আমি এই হরিপ্রসাদের সম্পর্কে শুনেছিলাম। ও তো মরে গেছে না? এই গিরিশই ওর মৃত্যুর জন্য দায়ী। রোজ রোজ বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু শোধরানোর কোনো ইচ্ছেই নেই তোর। হ্যাঁ, এসব কেন করছিস রে তুই? হ্যাঁ, আরে না 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 না, আমি কি বলছি সেটা শোনো না। মোটেই না, এই শোন না, আমি বলবো। হ্যাঁ রে মা, রোজির বাবা তোকে কি বললো রে? রোজ রোজ একই কথা বোঝাতে বোঝাতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। চল চল। হরিপ্রসাদ, কি হয়েছে ওর? ম্যাডাম, এর দ্বারা কিচ্ছু হবে না। আপনি কি স্কুলে পড়াচ্ছেন যাতে জন্তু থেকেও একটা মানুষ হয়, আর এই স্কুলে গিয়ে সবাইকে জন্তু বানিয়ে দিচ্ছে। আরে এক মিনিট হরি, এইটুকু বাচ্চাকে কেউ এত মারে? হ্যাঁ, ও কি করেছেটা কি? আচ্ছা তুই চুপ কর বাবা, তুই বল তুই কি করেছিস? বাবু, 4 দিন স্কুলে যাইনি। কেন? গিরিশ, আয় এখানে আয়। যা। গিরিশ, নে এনে বিস্কিট নে। সুসবেরি, পুনার থেকে, খুব ভালো খেতে। এবার বল, স্কুলে যাসনি কেন? এই দাঁড়াও দাঁড়াও, তুমি চুপ করতে, তুমি একটু চুপ করো। হ্যাঁ, কোনো ব্যাপার না, তোর কোনো ভয় নেই। হরি, তুই বল কি হয়েছে সেটা আমায় খুলে বল। বাবু, ও স্কুলের 4টে ছেলেকে সঙ্গে নিয়ে জুয়ো খেলছিল। হ্যাঁ, ওই জেটির কাছে বসে এই নিয়ে গেছিল ওদের। হে ঈশ্বর! গিরিশ, তুই জুয়া খেলিস? কেন খেলিস বাবা? কেন খেলিস বল না, বল। টাকার জন্যে। আরে গাধা, জুয়ার টাকা দিয়ে কিচ্ছুই করা যায় না, সর্বনাশ হয়, সর্বনাশ। বাবু, এই কথাটাই বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত হয়ে গেছি। ও কিছুই বুঝতে চায় না। আমি ওকে বারবার বুঝিয়েছি যে অসৎ পথের রোজগারের বিরিয়ানির থেকে সৎ পথের পান্তা ভাত ভালো। আমার পকেট থেকে রোজই ও টাকা চুরি করে নেয় বাবু। এখন আপনি বলুন, আপনাদের কাছে আর কি লুকুবো? গিরিশ না, তুই টাকা নিয়ে কি করবি? তোর যা দরকার তুই বাবার কাছে চাইতে পারিস, আমাকে বলতে পারিস, আমি তোকে দিয়ে দিতাম। বল কি চাই তোর? আমি বলবো না, আমি তোমাদের কোনো রকম দয়া চাই না। এই হরিপ্রসাদ, ওকে মারিস না, ও তো এখনো বাচ্চা। গিরিশ, গিরিশ বাবার কথা শোন। গিরিশ শোনা, গিরিশ। স্যার, আমার মা বাবা আর গিরিশ ওকে বদলানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু ও শুধরানোর ছেলে নয়। গিরিশের মা বা ওর কোনো ভাই বোন কেউ ছিল না স্যার। আর
গিরিশের মা তো ওর জন্মের পরই মারা গেছিল। আপনি তখন এখানেই থাকতেন? না স্যার, আমি মুম্বাইতে আমার কলেজের হস্টেলে থাকতাম। আর কলেজের ছুটিতে আমি যখন এখানে আসতাম তখন গিরিশকে নিয়ে কিছু না কিছু নিশ্চয়ই ঘটতো, অলওয়েজ। চল সায়রা, ঘরে চল না, তোকে একটা জিনিস দেখাবো। তোকে একটা জিনিস দেখাবো বলছি তো, আয় না ভেতরে আয়। আরে আয় না, ভেতরে না এলে দেখবি কি করে? আরে মা, হ্যাঁ দেখো এগুলো, মনে হচ্ছে এখানে কোনো বাঁদর এসেছিল। এ বাদর আবার গুলিও খেলে। হুম, দুধের জন্য 10 টাকা রেখেছিলাম, সেটাও নিয়ে গেছে। কিন্তু মা, ওর বাবাকে কিন্তু জানিও না এটা। ওর বাবাকে তো অবশ্যই জানাতে হবে। বাচ্চারা এখন না শুধরলে আর কখনোই শুধরাবে না, আর সেটার জন্য দায়ী আমরাই হব, কেবল আমরা। আবার করব আমি। হরিপ্রসাদ, করব। আরে পাগল হয়ে গেছিস নাকি? কেন মারছিস ওকে? কেন টাকা চুরি করেছে? আমি বলবো না, যা করার করে নাও। আমাকে মারতে চাও না? আরো মারতে চাও? এ নাও, মারো মারো মারো, আমাকে মারো মারো। এ নাও, ধরো ধরো না। এই ওখানে গিয়ে চুপ করে বস। আপনারা বাড়ি ফিরে যান। 2-4 ঘন্টার মধ্যে আমি ওকে বাড়িতে রেখে আসব। একটু ভয় পেলেই ও শুধরে যাবে। হরি, আমার মনে হচ্ছে না এটা ভালো আইডিয়া। ম্যাডাম, ও কিন্তু শোধরানোর পাত্র নয়। ও আমার ছেলে, ও আমার জীবনের সবকিছু, কিন্তু ভুল রাস্তায় চলে যাচ্ছে। ওই চল, তো জামিন হয়ে গেছে। সেই সময় আমার বিয়ের তোড়জোড় চলছিল, আর গিরিশ 1000 টাকা চুরি করেছিল। হরি নিজে বিরক্ত হয়ে গিয়ে ওকে ধরিয়ে দিয়েছিল, কিন্তু মা ওর বেল করিয়ে দেয়। আর তার পরের দিনই গিরিশ 2000 টাকা আলমারি খুলে চুরি করে। গিরিশ, গিরিশ, এই 2000 টাকা বার কর। কোন 2000? যেটা আমাদের লকারে ছিল। ম্যাডাম, আপনি সব জিনিসের দোষ আমার ঘাড়ে চাপাবেন না। আর কাউকে পান না নাকি আপনি বোকা বানানোর জন্য? বোকা তো তুই নিজেই নিজেকে করছিস। প্রতি মুহূর্তে তোর মনে নোংরা জমাচ্ছিস। আপনার মন পরিষ্কার তো? আপনি ধন্য, আমাকে ঘুমোতে দিন না। 1 মাস জেল খাটিয়ে আপনি শান্তি পাননি? হরি, গায়ে হাত দিবি না।
আমি দেখছি। হরি কি করছিস কি? কেন করলি? কেন করলি? হরি ছাড় বলছি, ছাড়, গায়ে হাত দিবি না, ভগবানের দিব্যি রইল। কি করছিস হরি? কি করছিস? থাম থাম থাম, আরে আরে এমনি করিস না হরি, এসব কি করছিস তুই? কি করছিস? এরকম করিস না, শান্ত হ। আপনি কি মুখে বলতে পারেন কবে এই ছেলে শোধরাবে? পাগল হয়ে গেছিস নাকি? কি করছিস তুই? হরিপ্রসাদের শরীরের ক্ষত সেরে গেলেও ও ভেতরে ভেতরে পুরো ভেঙে গেছিল। ও গিরিশকে বাড়ি থেকে বের করে দিল। আরে এটাও নিয়ে যা, চলে যা এখান থেকে, চলে যা তুই। যদি কখনো তুই সৎ পথে ফিরে আসতে পারিস তাহলে আবার ফিরে আসবি আমার বাড়িতে, আমি অপেক্ষা করবো তোর। চলে যা তুই, তোর এই শয়তানের রূপটা নিয়ে আর কখনো এখানে আসবি না। তুই ভেবে নে, তুই নিজেই তোর বাবাকে মেরে ফেলেছিস, মেরে ফেলেছিস। সেই বছরই হরিপ্রসাদ অসুস্থ হয়ে পড়লো আর ও ইউপিতে নিজের গ্রামে চলে গেল। Within 6 months he was no more. Massive heart attack. Instant death. আর গিরিশের কোনো খবর? No idea, স্যার। সেই বছরই আমার বিয়ে হয়ে গেল আর আমরা তো কানাডায় সেটেল হয়ে গেছিলাম। মাত্র 4 বছর আগেই ফিরেছি। আচ্ছা, তোমার মালিক বা মালিকিন এই 14 বছরে হরি বা গিরিশের ব্যাপারে কিছু বলেছে? ম্যাডামের কাছে কখনো কখনো হরিপ্রসাদের কথা শুনেছি, যে তিনি কত ভালো লোক ছিলেন, এইসব আর কি, কিন্তু গিরিশের ব্যাপারে কখনো কিছু শুনিনি। হ্যাঁ বাবু, একবার কিছু বলেছিলেন। দারুণ। প্রনস কারি বানিয়েছিস, খুব ভালো। কিন্তু এত বেশি বানিয়েছিস, এত তো আমরা খেতে পারবো না। তুই এক কাজ কর, যতটা বাঁচবে তুই বাড়ি নিয়ে যাস বাচ্চাদের জন্য। না বাবু, রোজ রোজ আশকারা দিলে মাথায় উঠে বসবে। আরে উষা, বাচ্চাদের ভালোবাসা দিয়ে বিগ্রহ দরকার। স্ট্রিক্ট হয়ে শুধরাতে বসলে না তো তো আরে ম্যাডাম, আমার বাচ্চারা বিগড়বে না, জানি আমি। একটু বাদরামি করলে না, আমি কানের গোড়ায় দিয়ে দিই। এই উষা, বাচ্চাদের মারবি না। ওই হরিপ্রসাদ খুব মারতো গিরিশকে, তাতে কিছু লাভ হয়নি। আর আমরা ওর জন্য কিচ্ছু করতে পারলাম না। খুব খারাপ লাগে। এরকমটা কেন হলো? কি হয়েছিল বাবু? কিছু না। হরিপ্রসাদের ইউপির গ্রামের অ্যাড্রেস আছে আপনাদের কাছে? নো আইডিয়া স্যার, আমি তো এখানে থাকতামও না। বাবু, আমি দেখছি। ম্যাডামের একটা অ্যাড্রেসের ডায়েরি ছিল, ওটাতে নিশ্চয়ই থাকবে। 1 মিনিট। হ্যাঁ, পেয়ে গেছি। কিন্তু স্যার, হোয়াট ইজ দ্য পয়েন্ট? হরিপ্রসাদের মৃত্যুর পর 14 বছর কেটে গেছে, আর গিরিশের মতো ছেলে যে গ্রামে থাকবে, চান্সেস সত্যিই নেই। যদি গিরিশের কাছে পৌঁছানোর 1%ও চান্স থাকে না, তাহলে আমি সেই চান্সটাও নেব মিসেস শ্রফ। কারণ গিরিশ আপনার পেরেন্টসের হত্যার পেছনেই জড়িত নয়, বরং সেই সমস্ত সিনিয়র সিটিজেন যারা বাড়িতে একলা থাকে তাদের ভয় দেখানোর জন্য জড়িত, যারা ভয়ে নিজেদের স্বাভাবিক জীবনটাই বাঁচতে পারছে না। পুলিশ টিম ইউপি পৌঁছয়
সায়রা শ্রফের সন্দেহ সঠিক প্রমাণিত হয়। পুলিশকে খালি হাতে ফিরতে হয়, কারণ 14 বছরে সেই গ্রামটিও শেষ হয়ে গেছে আর সেই গোটা এলাকার পুনর্জন্ম হয়েছিল। আর হরিপ্রসাদ বা তার পরিবারের কোনো ঠিকানা ছিল না। গিরিশ প্রসাদ কোথায় ছিল? 14 বছরে কি তারও পুনর্জন্ম হয়েছিল? পুলিশের দৃঢ় বিশ্বাস ছিল যে এই চুরি আর ডাবল মার্ডারটা হরিশ প্রসাদই করেছে। কিন্তু তদন্ত যত এগোতে থাকলো ততই মনে হচ্ছিল যেন গিরিশ প্রসাদেরও নাম ঠিকানা হারিয়ে গেছে। স্যার, ফরজাদ দিনশার মোবাইলে IMEI নাম্বার ট্র্যাক হয়ে গেছে। লোকেশন হলো গুজরাটের বরোদরা। সেল নাম্বার ট্র্যাক হয়েছে? স্যার, গত 5 দিনে এই নাম্বারটা 5 বার চেঞ্জ হয়েছে, কিন্তু নাম আর অ্যাড্রেস একই দেখাচ্ছে, হেমন্ত থেডিয়া। নাম অ্যাড্রেস দুটোই নকল? ইয়েস স্যার। একটা অপশন আছে, একটু লম্বা, কিন্তু ট্রাই করতে পারি। আমরা ওখানে গিয়ে সমস্ত নাম্বারে কল রেকর্ডস বার করি, তারপর সমস্ত নাম্বারগুলো ট্র্যাকিং এ ফেলে দিই, যদি কিছু পাওয়া যায়। একটা শর্টকাট আছে, আন্দাজে ঢিল ছোড়া যাক। কি স্যার? হত্যার রাত্রে হত্যাকারী ভদ্রলোকের মোবাইল থেকে সিম কার্ড বের করে সিম কার্ডটা ভেঙে ফেলে, তাই স্বাভাবিকভাবেই সেই মোবাইলে ও নিজের সিম কার্ডটাই ভরে। হতে পারে স্যার। হত্যার রাত্রে কিলার ওখানে অনেকটা সময় কাটিয়েছিল, খাবার খেয়েছিল, ওয়াইন খেয়েছিল, হয়তো টিভিও দেখেছিল। আর এটাও হতে পারে ও কোনো ফোন করেছে। কারেক্ট। শোনো, তুমি একটা কাজ করো, ওই বাংলোর আশেপাশে যতগুলো সেলফোনের টাওয়ার আছে সেই রাত্রে সবকটা ট্রাফিক রিপোর্ট বার করো, আর খোঁজ নাও ওই ইনস্ট্রুমেন্ট থেকে কোনো কল করা হয়েছিল কিনা। চান্স নেওয়া যাক, হতে পারে বাজি মারতে পারবো। হাই সায়রা, কেমন আছো তুমি? খুনির কোনো খবর পেলে? এনি নিউ ডেভেলপমেন্ট? পুলিশ গিরিশকে খোঁজার পুরো চেষ্টা করছে। আই এম শিওর ওরা ওকে ধরে ফেলবে। আচ্ছা, ওনারা কি শিওর যে গিরিশই করেছে? অন্য কোনো গ্যাংয়ের কাজ নয় তো? ওদের কথা জানি না, বাট আই এম ভেরি শিওর আমার ওই ছেলেটার চোখ দুটো মনে আছে। ক্রেজি। স্যার, 3রা নভেম্বর রাত 2টোর সময় ফরজাদের ফোন দিনশা বাংলোতেই ছিল, আর ওই ফোন থেকে বড়োদরা কল করা হয়েছিল কোনো কামরান সৈয়দের নাম্বারে। ফোন করো। কামরান সৈয়দ? হ্যাঁ বলছি। আপনি কে? আমি পুলিশ ইন্সপেক্টর বিশ্বাস দলবি বলছি, মহারাষ্ট্র পুলিশ থেকে। পুলিশ? কি ব্যাপার স্যার? শোনো, 3রা নভেম্বর রাত্রিবেলা ধরো প্রায় 2টোর সময় তোমার ফোনে কল এসেছিল। মানে রাত্রি 2টোর সময়? 3রা নভেম্বরে আমার জামাইবাবু ফোন করেছিল স্যার। রাত্রি 2টোর সময় কি এমন কথা থাকতে পারে? বাচ্চার শরীর খারাপের খবর আর্জেন্টই হয় স্যার। তার মানে? আসলে স্যার, আমার বোনের একটা মেয়ে আছে, রাবিয়া। ওর পড়ে গিয়ে পা ভেঙে গেছে, ডাক্তার বলেছে অনেক খরচ হবে স্যার। তাই আমার জামাইবাবু আমাকে ফোন করে বললো যে টাকার জোগাড় হয়ে গেছে। শুধু এইটুকুই কথা হয়েছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার জামাইবাবু কি করেন? মারুফ ভাই, ও তো ফ্যাক্টরিতে কাজ করে। কি নাম বলে ওনার? মারুফ হায়দার। কি হয়েছে স্যার? আমাকে ওনার অ্যাড্রেসটা বলো, আর ভুল করে ওনাকে বলবে না যে আমরা তোমাকে ফোন করেছিলাম। আর যদি বলেছ, ধরে নাও তোমার দিন শেষ। অ্যাড্রেসটা বলো। হ্যাঁ স্যার, 16/25 ফহিম মহল্লা, 3 নম্বর গলির পাশের ছোট গলি। স্যার, এতদিন আমরা গিরিশ প্রসাদকে ধরেই চলছিলাম, কিন্তু এই মারুফ হায়দারকে গিরিশের কোনো সঙ্গী নয় তো? যদি 2টো মানুষ হতো তাহলে 2টো মানুষ হবার তো কোনো প্রমাণ পাওয়া যেত। ফিঙ্গারপ্রিন্টস, বাকি সবকিছু একটাই সাসপেক্টকে ইশারা করছে, সে হলো গিরিশ প্রসাদ। মারুফের সাথে কথা বলার পরেই জানা যাবে আসল ঘটনাটা কি। সকালে টিফিনও খায়নি, আর এখন বলছে রুটিও খাবে না। আর তুমি ওর জন্য জিলিপি নিয়ে এসেছো। আরো আশকারা দাও মেয়েকে মারুফ মিয়া। মালয়েশিয়ার ফরজাদ দিনশার ডাবল মার্ডার কেসের সম্পূর্ণ ইনভেস্টিগেশন সেই বাড়ির কেয়ারটেকার হরিপ্রসাদের ছেলে গিরিশ প্রসাদের দিকে গিয়ে থেমেছিল। খুনের পুরো মোডাস অপারেন্ডি দেখে শুনে
গিরিশের পাস্ট রেকর্ড খতিয়ে দেখে পুলিশের পুরো বিশ্বাস ছিল যে এই খুন গিরিশ প্রসাদই করেছে। কিন্তু এই মারুফ হায়দারের অ্যাঙ্গেল এই কেসটাকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছিল। কি ছিল এই রহস্য? পুলিশ ইনভেস্টিগেশনের নিশানা কি সম্পূর্ণভাবে দিগ্ভ্রান্ত হয়েছিল? এটা কি কোনো মানুষের পরিকল্পনা ছিল না ভাগ্যের ষড়যন্ত্র? সেটা জানার জন্য অবশ্যই দেখবেন এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ পরের দিন পরের পর্বে, যখন আমরা এই ভয়ঙ্কর আর খুবই ইমোশনাল কেসটার উন্মোচন করব। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন জীবনের খারাপ অনুভূতিগুলিও আসলে অনুভূতি যা মানুষকে ভুল পথে পরিচালিত করে। সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।